আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আগামী 16 তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে সহকারী স্টেশন মাস্টার পরীক্ষা। আর বিগত স্টেশন মাস্টারের পরীক্ষার প্রশ্নগুলো বিশ্লেষণ করে আমরা সাজিয়েছি আমাদের আজকের ক্লাসটি, যা আপনাদের পরীক্ষায় কমন পাওয়ার সম্ভাবনা অনেকাংশে বাড়িয়ে দিবে। আর ভিডিওর মাঝখানে আমাদের গণিতের সুপার টেকনিক সম্বলিত স্পেশাল একটা অংশ রয়েছে, মিস করবেন না, যা আপনাদের পরীক্ষায় কমপক্ষে 5 থেকে 10 মিনিট সময় বাঁচিয়ে দিবে। তাহলে চলুন শুরু করি আমাদের আজকের সহকারী স্টেশন মাস্টার প্রস্তুতির মডেল টেস্ট নাম্বার 4। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম কি? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থ যেটি ছিলেন সেটি হলো বুদ্ধিস্ট মিস্টিক সংস, অর্থাৎ ক নাম্বারটি সঠিক উত্তর। শৃঙ্গার রসকে বৈষ্ণব পদাবলিতে কি বলা হয়? শৃঙ্গার রসকে মূলত বৈষ্ণব পদাবলিতে বলা হয় মধুর রস। বাংলাদেশের প্রথম ছাপাখানা কোনটি? বাংলাদেশের প্রথম যে ছাপাখানা সেটি বার্তাবহ যন্ত্র বলা হয়ে থাকে, অর্থাৎ ক নাম্বারটি সঠিক উত্তর। চণ্ডীচরণ মুন্সী কে? চণ্ডীচরণ মুন্সী এটি একটুখানি ট্রিকি প্রশ্ন, আপনাকে সাবধানে উত্তর করতে হবে। চণ্ডীচরণ মুন্সী হলেন ফোর্ট উইলিয়াম কলেজের একজন পণ্ডিত ছিলেন। কোন বিখ্যাত সাহিত্যিক ব্রিটিশ শাসন আমলে ঢাকায় পোস্টমাস্টার পদে কর্মরত ছিলেন? দীনবন্ধু মিত্র। যদি এখানে আমাদের বানানটা ভুল রয়েছে, দীনবন্ধু মিত্র, এটি তিনি হবে সঠিক উত্তর। অন্যান্য সমীভবনের দৃষ্টান্ত কোনটি? আচ্ছা, এখানে অন্যান্য এটি সমীভবনের দৃষ্টান্ত হবে। অনন্য হওয়ার কথা ছিল, সেখানে অন্যান্য হয়েছে, তাই হবে উচ্ছ্বাস। নত্যবিধান অনুসারে নিচের কোন বানানটি অশুদ্ধ? নত্যবিধি অনুসারে যদি আমরা বলি তাহলে অপরাহ্ন এই বানানটি অশুদ্ধ। কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ সন্ধি? নিপাতনে সিদ্ধ সন্ধি বলতে, নিপাতন বলতে বোঝানো হয় কি, যে সমাসের যে নিয়ম বা সন্ধির যে নিয়ম থাকবে সেটি মানবে না। সেক্ষেত্রে একদশ, অর্থাৎ একদশ একাদশ, এটি হচ্ছে নিপাতনের সিদ্ধ সন্ধি। আশা করছি বিষয় বুঝতে পেরেছেন। যদি সত্য বলো তাহলে মুক্তি পাবে, এটি কোন ধরনের বাক্য? এই যে আমরা টপিকস গুলো কিন্তু দেখেছি, এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট টপিকস। যদি সত্য বলো তাহলে মুক্তি পাবে, এখানে কি রয়েছে? তাহলে এখানে দুইটা কাজের কথা বলা হয়েছে, দুইটা কাজ হলে সেটি অবশ্যই হবে মিশ্র বাক্য। নিচের কোনটি সঠিক নয়? মুমূর্ষু স্বায়ত্তশাসন অংশীদারিত্ব, এই প্রশ্নটি আপনাদের জন্য একটা এসডব্লিউ থাকবে। কোনটি সঠিক উত্তর এবং বানান হিসেবে সঠিক নয় সেটি আমাদের কমেন্ট সেকশনে জানানোর জন্য অনুরোধ করছি। কোনটি শুদ্ধ বাক্য? সে ভুল বানানটি ভুল করে, এখানে ভুল বানানটি মূলত সঠিক উত্তর। ভুল বানানটি হ্রস্ব উকার হবে, তার মানে ক নাম্বারে দুটোই কিন্তু হ্রস্ব উকার রয়েছে, সেদিক থেকে ক নাম্বারটা রাইট অ্যান্সার। মহাযাত্রা কোন শ্রেণীর শব্দ? মহাযাত্রা যুগল শ্রেণীর শব্দ। মহাযাত্রা বলতে এখানে কিন্তু মৃত্যুকে বোঝানো হচ্ছে, সাধারণ কোনো যাত্রা নয়। তিনি চোখে দেখেন না বাক্যে চোখে কোন কারক? তার মানে কি, তিনি চোখ দ্বারা দেখেন, অর্থাৎ কোনো একটা বিষয়কে আহ, উপাদানকে কাজে লাগিয়ে যদি কাজ সম্পাদন হয় সেটাই হবে করণ কারক, অর্থাৎ এখানে চোখটা করণ কারক। পাছে লোকে কিছু বলে, এখানে লোকে কোন কারকে কি বিভক্তি? এখানে লোকটা নিশ্চয়ই কর্তা, তার মানে এটা কর্তৃকারক হবে সঠিক উত্তর। কলম্বো শব্দের প্রতিশব্দ, এখানে শব্দার্থ হতে পারে, প্রতি শব্দ সমার্থক শব্দ বিভিন্ন ভাবে আসতে পারে। কলম্বো শব্দের অর্থ হলো তীর। করাল শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? করাল, এখানে আমরা যদি বলি আগ্রাসী মনোভাব সম্পন্ন, তাহলে বিপরীত হবে শান্ত স্বভাব, অর্থাৎ সৌম্য। আচ্ছা, উদুগেরে বাগধারাটির অর্থ কি? উদুগেরে এই বাগধারাটির অর্থ কি? একদম নিতান্তই অলস আমরা বলে থাকি, সেটি হবে অলস। বাস করার ইচ্ছার বাক্য সংকোচন কোনটি হবে? বাস করার ইচ্ছা যদি হয় তাহলে হবে বিবৎসা। সংসারের বন্ধন থেকে মুক্তি, এক কথায় কি হবে? সংসারের বন্ধন থেকে যখন কেউ মুক্তি তখন হবে অনির্বেদ, অর্থাৎ ঘ নাম্বারটি সঠিক উত্তর। আশা করছি বিষয়গুলো বুঝতে পেরেছেন। শ্বাসাঘাত প্রধান ছন্দ কোনটি? শ্বাসাঘাত মানে শ্বাস সংক্রান্ত যে বিষয় সেগুলো হচ্ছে স্বরবৃত্তের ক্ষেত্রে এটি সঠিক উত্তর হবে, অর্থাৎ স্বরবৃত্তটাই সঠিক উত্তর। ইংরেজি অংশের শুরুতে আমাদের যেটা রয়েছে স্পিক শব্দটির নাউন কোনটি? স্পিক একটি ভার্ব, তাহলে এর নাউনটা হবে স্পিচ। কোনটি ভার্ব? ক্লোথ, ব্লাড, ফুড, ফিড, এখানে ফিডটা হচ্ছে ভার্ব, এর অর্থটা হলো খাওয়ানো। হুইচ কোটেড ওয়ার্ড ইজ অ্যান অ্যাডজেক্টিভ? আচ্ছা, অ্যাডজেক্টিভ কোনটি? এখানে আই হ্যাভ এ গুড, আচ্ছা হি ওয়েন্ট হ্যাভ এ হ্যাপি, আচ্ছা হ্যাভ এ হ্যাপি, তার মানে এখানে কিন্তু অ্যাডজেক্টিভ রয়েছে। হুইচ ইজ দ্য লংগেস্ট রিভার ড্যাশ বাংলাদেশ, তাহলে এখানে বাংলাদেশের সবচেয়ে লম্বা বা দীর্ঘতম নদী কোনটি হবে? তাহলে এখানে অফ বাংলাদেশ হবে সঠিক উত্তর।
হোয়াট আর ইউ টকিং ড্যাশ, তাহলে যখন কোনো বিষয় নিয়ে কথাবার্তা বলা হয় তাহলে সেটা সম্পর্কে বলা হয়, তার মানে হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট, এখানে অ্যাবাউটটা হবে রাইট অ্যান্সার। হুইচ ওয়ান ইজ কনজাংশন, কনজাংশন কোনগুলো হয়, অ্যান্ড অর নট বাট এগুলো হবে, তাহলে অ্যান্ড রয়েছে, তাহলে অ্যান্ড অর নট বাট এটাই হবে কি কনজাংশন। হুইচ ওয়ান ইজ ম্যাসকুলিন জেন্ডার, জেন্ডার থেকে কিন্তু 100% প্রশ্ন আসবে, জেন্ডার এবং নাম্বার থেকে 100% প্রশ্ন আসবে রেল মানে সহকারী শিশু মাস্টার পরীক্ষায়। তাহলে এখানে ম্যাসকুলিন জেন্ডার কোনটি, কাউ, বিচ, অক্স, নান রয়েছে, এক্ষেত্রে কিন্তু অক্সটা হলো ম্যাসকুলিন জেন্ডার। হুইচ ইজ ইন প্লুরাল ফর্ম, তাহলে এখানে প্লুরাল কোনটি, তাহলে প্লুরাল আমাদের যে রাডিয়াস, এটা কিন্তু রাডিয়াসে, প্লুরাল অ্যানালাইসিস, অ্যানালাইসিস হবে, এটা টার্ম যেটা আছে, তাহলে মিডিয়াম থেকে মিডিয়া, এটা কিন্তু প্লুরাল ফর্ম। দ্য ওয়ার্ড অ্যাকিউমেন মিন্স, অ্যাকিউমেন বলতে এখানে কি বোঝানো হচ্ছে, অ্যাকিউমেন বলতে মূলত বোঝানো হচ্ছে দ্রুত কোনো কিছু বোঝার সক্ষমতা, অর্থাৎ কুইক আন্ডারস্ট্যান্ডিং অ্যাবিলিটি। এরপর হচ্ছে ইমানসিপেট, ইমানসিপেট বলছে আমরা, ইমানসিপেট যদি আমরা বলি তাহলে এখানে কোনো কিছু ফ্রি করে দেওয়া, তার মানে টু সেট ফ্রি ফ্রম। হোয়াট ইজ দ্য প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স হ্যাভ ইউ প্লেড ফুটবল, আচ্ছা তাহলে হ্যাভ ইউ প্লেড ফুটবল যখন আমরা প্যাসিভ করতে যাব তাহলে কি হবে, হ্যাজ ফুটবল প্রথমে আসবে, তাহলে এখানে ফুটবলটা আগে আসার পরে ফুটবলের সাথে তার হ্যাভ হচ্ছে না, তার মানে হ্যাজ ফুটবল হবে, তার মানে হ্যাজ ফুটবল বিন প্লেড বাই ইউ, অর্থাৎ গ নাম্বারটা আমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। হি কেম হোম ইয়েস্টারডে এর কোশ্চেন মার্ক কোনটি হবে, অর্থাৎ প্রশ্নবোধক ইন্টারোগেটিভ হবে কি, যেহেতু কেম আছে তার মানে ডিড হি কাম হোম ইয়েস্টারডে, ডিড হি কাম হোম ইয়েস্টারডে, তাহলে সেক্ষেত্রে ডিড হি কাম হোম ইয়েস্টারডে আমাদের কোথায় রয়েছে, আমাদের গ নাম্বারে এবং ঘ নাম্বারে দুটোই রয়েছে, বাট এখানে একটুখানি খেয়াল করবেন কেম রয়েছে, যার কারণে ঘ নাম্বারটা সঠিক উত্তর। মাতৃস্নেহ কখনো শেষ হয় না বা নিঃশেষ হয় না, তার লাভ অফ মাদার, মায়ের ভালোবাসা বা মাতৃস্নেহ নেভার এন্ডস, কখনো ফুরায় না, অর্থাৎ ক নাম্বারটা সঠিক উত্তর। ল্যাটিন শব্দটির সিনোনিম কোনটি হবে, ল্যাটিন শব্দটির সিনোনিম হবে, বর্তমানে সবচেয়ে বেশি যে আলোচিত বিষয় গুপ্ত আছে না, গুপ্ত আর আরেকটা দল বলছে আদু ভাই, তার মানে গুপ্ত আর আদু ভাই, এই গুপ্তটাই হচ্ছে ল্যাটেন্ট, যা সুপ্ত অবস্থায় থাকে, সাধারণ অবস্থায় দেখে গেলেও বাট এটি গুপ্ত অবস্থায় থাকে বা সুপ্ত অবস্থায় থাকে, গোপনে লুকিয়ে আড়ালে থাকে, এটি হচ্ছে ল্যাটেন্ট, যার সিনোনিমটা হবে কনসিলড। ফাইন্ড দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ক্যাপিটাল লেটার অফুল, অফুল মানে কি, বিপজ্জনক হয় না, বিভৎসপূর্ণ হতে পারে, আহ, বাজে কিছু হতে পারে, এরকম কিছু একটা অর্থ বহন করে, তার মানে খুব খারাপ অবস্থা বোঝায়, এটাই হলো অফুলের কথা। আর এর যদি আমরা বলি অ্যান্টোনিম হবে, তার মানে খুব সুন্দর অবস্থা, তার মানে ফ্যান্টাস্টিক হবে রাইট অ্যান্সার। আইডেন্টিফাই কারেক্ট স্পেলিং, স্পেলিং থেকে 100% মার্ক পাবেন একটা, এখানে রয়েছে কনস্পিয়াস, আচ্ছা কনস্পিয়াস যদি আমরা বলি তাহলে এখানে কনস্পিসিয়াস আমরা বলি, যদি তাহলে CONSPIOU, সি ইউ ইউ বাবা, এটা কিন্তু মাথা নষ্ট করে, তাহলে প্রথমে আমরা বানান করবো কনস্পি, তারপরে CONSPI কনস্পি, তারপরে CIUS, অর্থাৎ ক নাম্বারটা ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হচ্ছে। আবার আমাদের বানান শুদ্ধি অর্থাৎ কারেক্ট স্পেলিং একটা চ্যালেঞ্জ, আর এই চ্যালেঞ্জটাও আপনাদের জন্য একটা চ্যালেঞ্জ থাকলো, সঠিক বানানটা কোনটি হবে আপনারা কমেন্ট সেকশনে জানাবেন, আর যারা জানাবেন তাদের জন্য একটা আকর্ষণীয় উপহার থাকবে আগামী ক্লাসের জন্য। পিবি শেলি ইজ নন অ্যাজ ড্যাশ, পিবি শেলি নন কি সম্পর্কিত, তিনি কি হিসেবে পরিচিত, তিনি রোমান্টিক পয়েন্ট হিসেবে সম্পর্কিত পরিচিত। প্যারাডাইস লস্ট, প্যারাডাইস লস্ট এটি কে লিখেছেন, জন মিল্টন লিখেছেন, এটা আমরা কম বেশি সবাই জানি। এবং এই ম্যাকিয়াভেলিয়ান ক্যারেক্টার, ম্যাকিয়াভেলিয়ান ক্যারেক্টার বলতে কি বোঝানো হয়, খুব ধূর্ত ব্যক্তি বা কানিং পারসন। গণিত অংশের শুরুতে আমাদের যেটা রয়েছে কোন ভগ্নাংশগুলো, আচ্ছা কোনটির মধ্যে, কোন নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তম বা নিচের কোনটি সবচেয়ে ক্ষুদ্রতম, এরকম ভাবে প্রশ্নগুলো আসতে পারে, যা আমরা গত ক্লাসে দেখিয়েছি ক্রস ম্যাচিং পদ্ধতি। তাহলে 3/4 আর এখানে 5/9, তাহলে 3 নং 27, 4 5 20, তার মানে এটা কিন্তু বড় হলো। সেম একইভাবে যদি আমরা 7 12 এবং 11 18 সাথে এইভাবে আমরা তুলনা করি, সেম অ্যাজ রেজাল্ট 3 4 কিন্তু বড় হবে, সুতরাং এটি সঠিক উত্তর। এভাবে কিন্তু ক্রস ম্যাচিং পদ্ধতিতে আপনারা খুব সহজেই বের করতে পারেন। আর সুপার টেকনিকগুলো ফলো করতে অবশ্যই পুরো অংশটি দেখার আন্তরিকভাবে অনুরোধ রইল। একজন বোলার 20 রান দিয়ে 12টি উইকেট পান, পরবর্তী খেলায় 4 রান দিয়ে 4টি উইকেট পান, এখন তার উইকেট প্রতি গড় রান কত?
তাহলে একেবারে ইজিলি যদি আমরা করতে যাই তাহলে প্রথমে 12 দুগুণে 24 মানে 240 যোগ 4 4 16, তার মানে 256। এই 256 হচ্ছে মোট রান, আর উইকেট কত? 12 4 16। এখন যদি আমরা 256 কে 16 দ্বারা ভাগ করি তাহলে কত হবে? 16 হবে। তাহলে 16টাই আমাদের সঠিক উত্তর, তার মানে তার উইকেট প্রতি রান 16। যদি 6টি ঘোড়া 4 দিনে 30 সের ছোলা খায় তাহলে 8টি ঘোড়া কত দিনে 30 সের ছোলা খাবে? একটুখানি ট্রিকি একটা, ভালো করে দেখেন। এখানে 30 সের ছোলা খায়, এখানে 30, এখানেও 30, তার মানে এই 30টা আমাদের গাণিতিক ক্যালকুলেশনের বাহিরে থাকবে। এটা শুধু আপনার মাথা বিপজ্জনক করার জন্য দেওয়া হয়েছে। তাহলে 6টি ঘোড়া 4 দিনে খায়, 8টি ঘোড়া কয় দিনে খাবে? এটাই তো বের করতে হবে। তার মানে 6 গুণন 4 ভাগ 8 2 3, তার মানে এক্ষেত্রে 3 দিন। তাহলে আমরা সঠিক উত্তর করব 3 দিনে। 20 জনে যে সময় একটি কাজ করতে পারে কর্মী সংখ্যা 60% কমে যাওয়ায় কাজটি শেষ করতে কত গুণ সময় বেশি লাগবে? একটুখানি ভালো করে খেয়াল করবেন। 20 জনে যে সময় একটি কাজ করতে পারতো, তাহলে আমরা নরমালি একটা কাজ এইভাবে করব যে 20 জন কর্মী আছে, তাহলে 20 জনে কাজ করে একদিনে, তাহলে একজন কাজ করে কি 1 এর 20। এবারে 60% যদি কমে যায় বলছে, তার মানে 6 দুগুণে 12, তার 12 জন কমে গেছে, তাহলে 8 জন কত? তাহলে আমরা যা 8 এখানে। আচ্ছা, এটা যদি আমরা আরো সহজ করে বলি যে 20 দিনে কাজটি করে 20 জনে কাজটি করে x দিনে বা ক দিনে, তাহলে যদি আমরা একদিন একজন বলি তাহলে কি হবে? একজন করলে সময় বেশি লাগবে, তার মানে 20 ক। এবার আমাদের যেহেতু 12 অর্থাৎ 6 দুগুণে 60% কমে গেল, তার মানে 20 এর 60% কত? 12, তার মানে 12 জন বিয়োগ করলে হবে 8। এবার আমরা এই 20 ক ডিভাইডেড 8, তাহলে 8 দিয়ে যদি আমরা 20 কে ভাগ করি তাহলে কত হলো? 8 দিয়ে যদি আমরা 20 কে ভাগ করি তাহলে হবে 2.5। তাহলে এই 2.5টাই হচ্ছে আমাদের দিন সংখ্যা। তার মানে আমাদের কত গুণ বেশি সময় লাগবে? 2.5 গুণ বেশি সময় লাগবে। এর পরবর্তী আমাদের যে প্রশ্নটি রয়েছে, একটি ছাতা 378 টাকায় বিক্রি করলে যত ক্ষতি হয় 450 টাকা বিক্রি করলে তার 3 গুণ লাভ হয়, ছাতাটির ক্রয় মূল্য কত? এটা আমরা দুই ভাবে করতে পারি। প্রথমত আমাদের অপশন ব্যবহার করে, দ্বিতীয়ত সরাসরি ক্যালকুলেশন। যেহেতু এখানে 378 টাকা, এখানে 450 টাকা, তার মানে এখানে 1 গুণ যুক্ত হবে, এখানে 450 টাকার 3 গুণ যুক্ত আছে। তার মানে এই দুটার পার্থক্যকে যদি আমরা 4 দ্বারা ভাগ করি তাহলে আমরা 1 গুণ পেয়ে যাব। তাহলে এখানে 450 আর 378 এর যোগফল, সরি বিয়োগফল 72 হচ্ছে। তার মানে এই দুটার বিয়োগফল হচ্ছে 72। এই 72 এর মধ্যে কয় গুণ আছে? 1 গুণ লস আছে আর 3 গুণ লাভ আছে, তার মোট কত আছে? 4 গুণ আছে। আমরা যদি এখন 4 দ্বারা ভাগ করি তাহলে 18। তাহলে এই যে 378 এর সাথে যদি এখন 18 আমরা যোগ দিয়ে দিই তাহলে 396 হবে। তার মানে এটি হবে ছাতাটির ক্রয় মূল্য। আবার যদি আমরা 3 18 54, এই যে 450 থেকে যদি 54 বিয়োগ করি তাহলেও হবে কিন্তু 396। আশা করছি বিষয়টা ক্লিয়ার হয়েছে। 25 মিটার কাপড় যে মূল্যে ক্রয় করে 20 মিটার কাপড় সেই মূল্যেই বিক্রি করলে শতকরা কত লাভ হবে? তাহলে এখানে 25 মিটার কাপড় যে মূল্য ক্রয় করেছি, 20 মিটার কাপড় সেই মূল্যেই বিক্রয় করেছি। তাহলে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে ট্রিকি একটা পজিশন হচ্ছে যে পার্থক্য গুণন 100। পার্থক্য কত? 25 20 এর পার্থক্য গুণন 100 ভাগ বিক্রয় 20। তার মানে আমরা যদি 20 দিয়ে কাটি তাহলে কত হচ্ছে? 5, 5 এ 5 এ 25% হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। পিতা ও পুত্রের বয়সের গড় 30 বছর। 6 বছর পরে তাদের বয়সের অনুপাত 5:1 হলে পুত্রের বর্তমান বয়স কত হবে? তাহলে গড় বয়স কত? 30 বছর। 6 বছর পরে তাদের বয়সের অনুপাত হতে পারে কত? 5:1। তাহলে পিতার বর্তমান বয়স কত? সরি, পুত্রের বর্তমান বয়স কত? তাহলে পুত্রের বর্তমান বয়সের সাথে যদি 6 বছর পরে হিসাব করি আমাদের 5:1, তাহলে সেই অনুযায়ী এখানে আমরা 6টাই হচ্ছে রাইট অ্যান্সার। এর কারণটি কি? আমরা যদি এখানে 6 বছর পরে আমরা 6 ধরি, বর্তমান বয়স কত? 6। তাহলে বর্তমান বয়স যদি আমরা 6 ধরি তাহলে এই যে 5 6 30, তাহলে কিন্তু আমাদের বয়সের গড়টা মিলছে। আমরা যদি আরো সহজ করে বলি, যদি এখানে পুত্রের বয়স 6 হয় তাহলে পিতার বয়স কত হবে? নিশ্চয়ই 24 হবে। এখন কথা হলো যে 6 বছর পর তাহলে এটা কত হয়ে যাবে? এটা তখন কনভার্ট হয়ে 30 হয়ে যাবে, আর এটা তখন কনভার্ট হয়ে কত হয়ে যাবে? 12 হবে। আমরা একটুখানি ক্যালকুলেশন করে দিই যে যেহেতু গড় বয়স কত আছে 30, তার মানে মোট বয়স কত? 60। আমরা বর্তমান বয়স কত ধরেছি? 6, তাহলে 5 বছর পরে হবে কত? 12।
তাহলে 5 বছর পরে 6 বছর পরে যদি 12 হয় তাহলে বর্তমান বয়স আমাদের এখানে বের করে নিতে হবে। তাহলে 60 থেকে 6 বাদ দিলে কত হচ্ছে আমাদের? 60 থেকে 6 বাদ দিলে হচ্ছে 54 বছর। তাহলে 54 বছরের সাথে যখন 6 আমরা যোগ করে দিব তাহলে এখানে কত হয়ে যাবে? 60। এবারে 12 দ্বারা যদি 60 কে ভাগ করি তাহলে এখানে 5, এখানে হবে 1, তার মানে 5:1। সঠিক উত্তর হচ্ছে 6 বছর। দুটি সংখ্যার লসাগু 144, গসাগু 12 হলে একটি সংখ্যা 48 হলে অপর সংখ্যাটি কত? সরাসরি এই দুটাকে 48 দ্বারা ভাগ দিবেন। 12 48 কাটলে 4, 4 দিয়ে 144 কে কাটলে যা হবে সেটি হচ্ছে আমাদের প্রকৃত উত্তর। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। তাহলে 4 6 24, তার মানে 36 হবে সঠিক উত্তর। এখন কথা হলো আমি 4 6 24 এইটুকু হিসাব করে কিভাবে আমি 36 অঙ্কন মানে যে সঠিক উত্তর হিসেবে দাগ দিলাম। কারণ এখানে 4 6 24 আমাকে এককের ঘরে 4 মিলাতে হবে। তার মানে এখানে একটা ঘরে আমাদের 6 রয়েছে। সুতরাং ওটি ছাড়া আর উত্তর হওয়ার অন্য কোনো সম্ভাবনা নেই। x √4 + √3 হলে x³ + 1³ এর মান কত? মূলত আমি এই সকল অঙ্কের ক্ষেত্রে বলছিলাম যে মান কিউব -3 * মান, রাইট? এখন কথা হলো মান কিউব আমাদের x + 1 / x এর মানটা নিতে হবে। যেহেতু এখানে শুধু x এর মান আছে, যদি এইরকম কখনো হয় তাহলে x এর মান যদি এটা হয় তাহলে 1 / x এর মানটা হবে এই √4 - √3, যদি এটার পার্থক্য 1 হয়। এখানে √4 আর √2 হলে কিন্তু এইভাবে নেওয়া যাবে না। তাহলে যদি x + 1 / x এর মান বের করতে যাই তাহলে এখানে -3 আর +3 কেটে যাবে, 2√4 আমরা মানটা পেয়ে যাব। তাহলে 2√4 এর উপরে আমাদের কিউব হবে -3 * 2√4। এখন কথা হলো এখানে যখন আমরা 2√4 করলাম তাহলে √4 করলে কত হয়? 2 হয়, তার মানে 2 × 4। এই ক্যালকুলেশনের আর দরকার নাই। তাহলে 4³ আমরা করব। 4³ - 3 4 12, তার মানে 64 থেকে আমরা সরাসরি 12 বিয়োগ করলে যা হবে সেটা অ্যান্সার, তার মানে 52 অ্যান্সার। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। x² + x - 6 এর উৎপাদক বিশ্লেষণ কত হবে? যেহেতু 6 মেলাতে হবে এবং 1 মেলাতে হবে তাহলে x² + 3x - 2x - 6, তার মানে x প্লাস x কমন নিলে x + 3 - 2 কমন নিলে x + 3। তাহলে এখানে x + 3 একটা হচ্ছে, x - 2 একটা হচ্ছে। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তরটা আমাদের প্রথমটাই হচ্ছে, অর্থাৎ ক নাম্বার। log x ভিত্তিক 1/8 = -2 হলে x এর মান কত হবে? তাহলে এটা আমাদের যেভাবে সাজাতে হবে, যেমন log x ভিত্তিক 1/8 আছে, তাহলে আমরা এখানে কি করব? log x ভিত্তিক 1/8 = -2। যেহেতু আমরা পরিবর্তন করার সময় এটি কি হয়ে যাবে? লগ উঠে যাবে। তাহলে x এর উপরে -2 হলে 1/8 হয়ে যাচ্ছে, রাইট? তাহলে এখন যদি আমরা এখানে এখানে যদি x ইনভার্স 2 কে যদি আমরা x² এ রূপান্তর করি তাহলে এখানে শুধু 8 হয়ে যাচ্ছে। এবারে 8 টাকে আবার আমাদের কনভার্ট করতে হবে। তাহলে 8 টাকে যদি আমরা এভাবে কনভার্ট করি তাহলে এই যে এখানে রুট যদি করে দেই, তাহলে আমরা রুট করে দিলে 8 কে আমরা কিভাবে ভাঙাবো? এখানে 4 দুগুণে 8, তার মানে 4, এখানে আবার রুট হলে কি হবে? 2√2, তাহলে x এর মান কি হবে? 2√2। তার মানে এই যে এখানে আমাদের সঠিক উত্তরটা হচ্ছে 2√2। একইভাবে আমাদের log 3 ভিত্তিক যদি 81 হয় তাহলে এখানে আমাদের log √3 ভিত্তিক যদি 81 হয় তাহলে এর মান কত? এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, 3 এর উপরে যখন 4 দিব তখন 81 হয়, যখন √3 এর উপর কত দিলে তাহলে 81 হবে? তার মানে রুটের উপর দিলে তখন হাফ, রুটের মান কত? হাফ। তার মানে আপনার এখানে 2/1 দ্বারা গুণ করতে হবে, তার মানে 4 দুগুণে 8। যদি কোনো সংখ্যার উপরে, যেমন আমি সহজ করে বলি, 3 এর উপরে 4 দিলে 81 হয়, তাহলে যখন এই 3 এর উপরে রুট থাকবে তখন এই পাওয়ারটা দ্বিগুণ হয়ে যাবে, তাহলে 8 হয়ে যাবে। তার মানে এই 8 টাই হচ্ছে সঠিক উত্তর। একটি ত্রিভুজের 3টি বাহু 5 6 7 মিটার, নিকটতম বর্গমিটারে ত্রিভুজটির ক্ষেত্রফল কত হবে? তাহলে নিকটতম বর্গমিটারে যদি আমরা বলি তাহলে এখানে খুব সহজে বলবো সেটা হবে 15 বর্গ মিটার। তাহলে কিভাবে এটা আমরা অ্যান্সার করব? তাহলে এখানে যেহেতু বিষমবাহু ত্রিভুজের পরিসীমা আমাদের কত? পরিসীমা 2s, তাহলে s এর মানটা আমাদের আগে বের করে নিতে হবে। যেমন 5 6 11 আর সাথে 18 2 দ্বারা ভাগ করলে কত হবে? 9 হবে। এবারে 5 থেকে 9 থেকে 5 9 থেকে 6 9 থেকে 7 সবগুলো বিয়োগ করতে হবে, তার সাথে আবার 9 দ্বারা গুণ করে দেব। সর্বোপরি সবগুলোকে আমরা কি করব? রুট ওভার করব।
তাহলে আমরা একেবারে সবার আগে রুট ওভার দিব 9 গুণিতক আমরা 9 থেকে 5 বিয়োগ করব, তাহলে 9 থেকে 5 বিয়োগ করলে কত 4, 6 বিয়োগ করলে কত 3, আবার 7 বিয়োগ করলে 2, তার মানে 4 নং 36, 3 দুগুণে 6, 36 আর 6, 6 6 36, 3 সাথে আচ্ছা, তাহলে এখানে 216 হচ্ছে, তাহলে রুট ওভার 216, তাহলে 216 কে যদি রুট করি তাহলে 14 সামথিং হবে। আমাদের উপরে এখানে কিন্তু 14 অ্যান্সার নাই, যার কারণে 15 অ্যান্সার নেওয়া হয়েছে। তার মানে 14 সামথিং হওয়ার কারণে আমরা কিন্তু এখানে 15 অ্যান্সার নিয়েছি। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। এখানে আমাদের 14.49 বা 60 সামথিং হবে আর কি। এবিডি বৃত্তে এবিসিডি পরস্পর যায় পি বিন্দুতে ছেদ করে, সাথে সাথে অঙ্কন করবেন যে এবিডি বৃত্তে এবি এবং সিডি দুটি সমান যা, তাহলে এবি এবং সিডি, আচ্ছা, তাহলে পি বিন্দুতে ছেদ করে। এখন এটা এরকম কেউ হতে পারে, যেভাবে আপনারা অঙ্কন করেন এখানে দুটি পি বিন্দুতে ছেদ করলে কোনটি সত্য হবে। এখানে আমরা দেখি এবি এবং সিডি কোন বিন্দুতে ছেদ করেছে, পি বিন্দুতে, তাহলে এখানে সাধারণত আমরা যখন দেখব পি এ এবং পিবি আর পিডি, এসি না, পিবি আর পিডিটা সমান হবে, তার মানে পিবি পিডি এটি রয়েছে, এটি সঠিক উত্তর। এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের বি কোণ সমান 105 ডিগ্রি হলে ডি কোণের পরিমাণ কত? যদি একটা 105 হয়, পরবর্তীটা 180 পূরণ হতে যাওয়ার সময় লাগবে, মানে যতটুকু প্রয়োজন হবে, কারণ 105 আছে, 180 হতে 75 ডিগ্রি লাগবে, 75 ডিগ্রিটাই সঠিক উত্তর। একটি কোণকের ভূমির ব্যাসার্ধ 5 সেন্টিমিটার, উচ্চতা 12 সেন্টিমিটার হলে হেলানোর উচ্চতা কত হবে? তাহলে 12 5, তাহলে এখানে কোণকের ভূমির ব্যাসার্ধ বলেছে, তার মানে এটা আমরা এইভাবে অ্যান্সার, অর্থাৎ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল বলবো। তাহলে হেলানোর উচ্চতা তার মানে অতিভুজ চেয়েছে, তার মানে এটা 12 কে স্কয়ার করব কত 144, 5 কে স্কয়ার করব কত 25, তার মানে 169, আর এটাকে যদি রুট ওভার করি তাহলে হবে 13, আর এই 13টাই হবে আমাদের সঠিক উত্তর এখানে হবে। একটি খাড়া খুঁটি মাটি থেকে 3 মিটার উপরে ভেঙে বিচ্ছিন্ন না হয়ে অন্য প্রান্তে 4 মিটার দূরত্বে স্পর্শ করলে খুঁটির উচ্চতা কত হবে? তাহলে এখানে সহজ কথা, আমরা এরকম এই যে বড় একটা গাছ এই পর্যন্ত ভেঙেছে, তাহলে কত মিটার উচ্চতায় ভেঙেছে? এখানে বলা আছে 3 মিটার, তার মানে এইটুকুর উচ্চতা 3। কত মিটার দূরত্বে স্পর্শ করছে? 4, তার মানে 4, তার মানে এখন এটার আমরা বের করব। সেম একই কথা, 3 3 9, 4 4 16, তাহলে 25 কে আমরা যদি স্কয়ার করি তাহলে কত হবে? এইটা 5 হচ্ছে। তাহলে এই যে ভেঙে যাওয়া অংশ 5 আর বর্তমানে আছে 3, তাহলে দুটো মিলে কত হলো? 8 হলো, তার মানে সম্পূর্ণ খুঁটির উচ্চতা কত হলো? 8 মিটার হলো। একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 90 বার ঘোরে, আমরা আশা করি গত ক্লাস যারা করেছেন তারা এই উত্তরটি পারবেন, তারা আমাদের কমেন্ট সেকশনে লিখে জানাবেন। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 6 মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত হবে? এখানে হবে 9√3 হবে সঠিক উত্তর। 1 বর্গ ইঞ্চি সমান কত বর্গ সেন্টিমিটার? 1 ইঞ্চি সমান কত বর্গ সেন্টিমিটার? এই হলো 6.45 বর্গ সেন্টিমিটার। আমাদের সাধারণ জ্ঞান অংশ অর্থাৎ র্যাপিড ফায়ার রাউন্ডে রয়েছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রাচীন জনপদ কোনটি? প্রাচীন জনপদের নাম কোনটি? বিভিন্নভাবে আসবে। এখানে রাজকে রয়েছে যেটি প্রাচীন জনপদ নয় কোনটি? তাহলে পুন্ড্র, গৌড় এবং রাঢ় সবগুলি প্রাচীন জনপদ, বাট মৌর্য কিন্তু প্রাচীন জনপদের নাম নয়। রাষ্ট্রভাষা আন্দোলনে অঙ্কুরিত হয় 1947 সালে, অর্থাৎ রাষ্ট্রভাষার বীজ বপন করা হয় 1947 সালে, যেটি চূড়ান্ত রূপ ধারণ করে বা মহীরুহে প্রকাশ হয় বা পরিণত হয় 1952 সালে। বায়ান্নর ভাষা আন্দোলনের শহীদ নয় কে? সালাম, জব্বার এবং বরকত সবাই কিন্তু বায়ান্নর ভাষা আন্দোলনের শহীদ, বাট আসাদ কিন্তু নন। বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি কি? বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি মূলত সংহতি আর ঐক্য। বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর কত তারিখে শহীদ হন? খুবই আপসেট এবং বিভীষিকাময় একটা কথা। 14 ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন, অথচ 16 ডিসেম্বরে কিন্তু দেশটি স্বাধীন হয়ে যায়। 71-এর চিঠি গ্রন্থটির প্রকাশক কোন প্রতিষ্ঠান? 71-এর চিঠি এটি প্রথম আলোর মেবি প্রথম প্রকাশন। বাংলাদেশের কোন জেলার সাথে বিদেশির অর্থাৎ অন্য দেশের সীমান্ত নেই? ফরিদপুর। এখানে তাছাড়া ফরিদপুর ছাড়া যশোরের রয়েছে, ময়মনসিংহ, বান্দরবান তিনটারই রয়েছে। ময়মনসিংহের গারো পাহাড়ের আদিবাসী গারো জাতিগোষ্ঠীর প্রকৃত নাম মূলত বলা হয় মান্দি। হালদা ভ্যালি কোথায় অবস্থিত? হালদা ভ্যালি অবস্থিত খাগড়াছড়িতে।
মনপুরা দ্বীপ এটি কোথায় অবস্থিত? মনপুরা দ্বীপ যে দ্বীপের চারিদিকেই পানি রয়েছে, অর্থাৎ ভোলাতে। বাংলাদেশের জাতীয় গাছের নাম কি? জাতীয় ফল ফুল অনেকভাবে এসে থাকে, তবে জাতীয় গাছ এবারে প্রথম মতো যে জাতীয় গাছ হচ্ছে আম গাছ। কবে থেকে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু করা হয়? বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু করা হয়েছিল 1992 সালে 1 জানুয়ারি থেকে। বিশ্ব আবহাওয়া অর্থাৎ ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন বর্তমান প্রেসিডেন্ট কে? এটা একেবারে আপডেট করে নিতে হবে যদি পরিবর্তন না হয়। ইতিপূর্বে ছিল ডক্টর আব্দুল্লাহ আল মানদুস, তবে এটা আপডেট করে নেওয়াই সবচেয়ে বেটার হবে। সবকটি জানালা খুলে দাও না গানটির সুরকারকে? সবকটি জানালা খুলে দাও না গানটি সুর করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। সংগ্রাম ও প্রত্যাশা কি? সংগ্রাম ও প্রত্যাশা মূলত দুটি নৌবাহিনীর যুদ্ধ জাহাজের নাম। অন্তর্বর্তীকালীন সরকার কবে গঠিত হয়েছিল? অন্তর্বর্তীকালীন সরকার 8 আগস্ট গঠিত হয়েছিল। 5 আগস্ট আপাত চলে গিয়েছিল আর 8 আগস্ট গঠিত হয়েছিল। অতিবেগুনি রশ্মি কোথা থেকে আসে? যেহেতু অতিবেগুনি রশ্মি বাংলাদেশ না, পৃথিবীতে সাধারণত আলো আসে সাধারণত সূর্য থেকে, সুতরাং সূর্য থেকে অতিবেগুনি রশ্মি আসে। সংবিধানে কোন অনুচ্ছেদে রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরের নারী পুরুষের সমান অধিকারের কথা বলা হয়েছে? নারী পুরুষ সমান অধিকার লাভ করেন, এটি 28-এর 2 ধারায় বলা রয়েছে। সর্বশেষ যেটি রয়েছে, বিশ্ব শিক্ষক দিবস কবে? বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয় প্রতি বছর 5 অক্টোবর। প্রিয় শিক্ষার্থী, আমাদের ক্লাসগুলো আপনাদের কাছে কেমন লাগছে? ভালো লাগলে আমাদের লাইক কমেন্ট শেয়ার করবেন, আর শেয়ার তো অবশ্যই করবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের ক্লাসটি। আল্লাহ হাফেজ।